মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস মেক্সিকো সিটি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় রাষ্ট্রদূত, সুপ্রিয় সহকর্মীবৃন্দ ও মেক্সিকো প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 1971 সালের এই দিনে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে চূড়ান্ত লড়াই শুরু হয়েছিল। বাঙালি জাতির জীবনে আজকের এই দিন স্বাধীনতা দিবস একই সঙ্গে আনন্দ ও বেদনার। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আজকে আমাদের মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত কমিউনিটি নেতৃবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সুযোগ্য মডারেটর আব্দুল্লাহ আল ফারাদ, সকলকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। এদিনে আমরা অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতার লাল সূর্য, একটি মানচিত্র, একটি পতাকা। লাখো শহীদের বিনিময়ে আমাদের এই অর্জন যখন আমাদের অর্জিত হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে বাংলাদেশ নামক একটি ভূখণ্ড প্রতিষ্ঠিত হয় এবং এই ভূখণ্ডটি কেবলই একটি ভূখণ্ড হিসেবেই রয়ে গিয়েছে দীর্ঘ 54টি বছর। বাংলাদেশের স্বাধীনতা যখন অর্জিত হয়, স্বাধীনতার যুদ্ধে যখন বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা ঝাঁপিয়ে পড়ে, তখন তাদের একটি লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল। সেটি ছিল একটি মানবিক, সাম্য এবং মর্যাদাপূর্ণ রাষ্ট্র হলে সেখানে বৈষম্য থাকবে না। কিন্তু আমরা স্বাধীনতা অর্জনের পরপরই আমরা দেখলাম আমাদের নিজ দেশের নিজের ভাষাভাষী মানুষ, নিজে যিনি স্বাধীনতা আন্দোলনের রূপকার বলে দাবিদার, তার হাতেই বাংলাদেশের সকল অধিকার দমড়ে মুছে একাকার হয়ে গেল। বাংলাদেশের স্বাধীনতার স্বাদ সেখানেই নিষ্পেষিত হয়ে গেল এবং সেখানেই স্তব্ধ হলো যখন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল বাংলাদেশে প্রতিষ্ঠিত হল। অনেকে বলেন যে স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের দাবিদার সোল এজেন্ট আওয়ামী লীগ, কিন্তু তাদের নেতাই যখন তিনি যুদ্ধের ঘোষণা দিলেন বলে তারা বলে, যখন তিনি স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিচ্ছিলেন বলে তারা দাবি করে, তখন তিনি কিন্তু পাকিস্তানি শাসকদের কাছে ধরা দিলেন। আমি জানি না বিশ্বের কোথাও এরকম স্বাধীনতার ডাক আছে কিনা, যিনি স্বাধীনতা তো বটেই, কোনো অধিকার প্রতিষ্ঠার ডাক দিয়ে কেউ নির্বিঘ্নে তার বাড়িতে ঘুমায়, তো তিনি সেখানে থাকলেন এবং পাকিস্তানের আতিথেয়তা গ্রহণ করলেন। কিন্তু বাংলাদেশের একজন মেজর তৎকালীন সেনাবাহিনীতে একটি ডিসিপ্লিনারি ফোর্সে কাজ করেন, সেখান থেকে তিনি একটি রেডিও স্টেশন দখল করে স্বাধীনতার ঘোষণা দিলেন। সেই ঘোষণাটি বাংলাদেশের 54,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে উল্কার মতো বিস্তৃত হলো। মানুষ ঝাঁপিয়ে পড়লো মুক্তির সংগ্রামে। যুদ্ধ শেষ হলো, মানুষ বাড়ি ফিরল। সেই সঙ্গে বাড়ি ফিরল যারা কলকাতায় বসে আরাম-আয়েশে জীবন উপভোগ করছিল, তারা আবার ফিরে নিজেদেরকে একজন মুক্তিযোদ্ধা সেজে সার্টিফিকেট নিয়ে নিল এবং এই সার্টিফিকেট ধারী, এই ফ্যাব্রিকেটেড ফলস সার্টিফিকেট ধারীরাই বাংলাদেশে চষে বেরিয়েছে এবং রাষ্ট্র ক্ষমতায় তারা আঁকড়ে থেকেছে, থাকবার চেষ্টা করেছে। ঠিক তেমনি আমরা দেখলাম 54 বছর পরে একই কিছুটা সংগতিপূর্ণ এই কারণে, যখন ছাত্ররা, বিশেষ করে দেশের যুবক শ্রেণী, ছাত্র সমাজরা যখন জেগে উঠেছে তাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য, তখন তাদেরকে যেরকম ইয়াহিয়া আইয়ুবরা নির্দেশ দিয়েছিল গুলি করবার জন্য, ঠিক সেরকমই এই দেশের তাজা প্রাণদেরকে গুলি করে তাদের বুককে ঝাঁঝরা করে দেওয়ার জন্য এই স্বৈরাচার, পতিত স্বৈরাচার নির্দেশ দিয়েছিল এবং অনেকে নির্দেশ মান্য করেছিল। প্রায় 3000-এরও বেশি ছাত্রকে জীবন দিতে হয়েছে স্বাধীন ভূখণ্ডের 54 বছর পরে একটি অধিকার প্রতিষ্ঠার জন্য। তো সেই এবং একইভাবে যখন গুলির নির্দেশ দিয়ে সে কিন্তু পালিয়ে চলে গেল
কিন্তু তার যারা সমর্থক, কিছুটা হলেও তো তার সমর্থক আছে, তাদেরকে ফেলে রেখে সে দিব্যি হেলিকপ্টারে চড়ে তার যেখানে সে আশ্রয় পাবে সেখানে চলে গেল। এবং সেখানে গিয়েও কিন্তু সে বসে নাই। এই যে 54 বছর পরে আমরা যে এখনো অধিকারের জন্য লড়ছি, আমরা রক্ত দিচ্ছি, ছাত্ররা রক্ত দিল, এবং একটি অধিকার প্রতিষ্ঠার পথে বাংলাদেশ যে এগিয়ে চলেছে, বিশ্বব্যাপী ওয়েল রেসপেক্টেড যেটাকে বলা হয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্বকে বাংলাদেশ পেয়েছে। আজাদ সাহেব বলছিলেন তিনি গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন ঘনিষ্ঠভাবে, তিনিও আমার মতো দেখার সুযোগ হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে। তো তিনি কিন্তু দরখাস্ত দিয়ে অথবা আবেদন করে বাংলাদেশের দায়িত্ব নেননি। তাকে সকলে মিলে, সকল ছাত্ররা, রাজনৈতিক দল, বিএনপি সহ সকলে মিলে তাকে এই দায়িত্বটি দিয়েছে এবং তিনিও দায়িত্বটি গ্রহণ করেছেন। এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে রয়েছে, আপনারা সকলে জানেন, এবং একটি নির্বাচনের মধ্য দিয়ে এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তিনি তার যাত্রা সম্পাদন করবেন। যে আমানতদারি বাংলাদেশের মানুষ যে আস্থায় তাকে দিয়েছে, তিনি সেটি সুচারুভাবে সম্পন্ন করার জন্য তিনি ওয়ান বাই ওয়ান স্টেপ নিয়ে চলেছেন। তো যেটি বলছিলাম, ওই যে পালিয়ে যাওয়া, একইভাবে তারা তাদের এই কিছু মানুষকে রেখে সে পালিয়ে গিয়ে ওখানে বসে সে উস্কানি দিচ্ছে। আগে যেরকম বলতো একটা লাশ ফেললে 10টা লাশ ফেলতে হবে, ঠিক সেই রকম আমি কনভারসেশন শুনছিলাম যে এই মহিলা বাংলাদেশের চিফ এক্সিকিউটিভের আসনে ছিল, এটা ভাবা যায়? দেশের প্রধানমন্ত্রীর আসনে ছিল, বলছিল ওদেরকে ধরে ফেরত যেতে দিবি না, মেরে ফেলবি। এইগুলো হলো তার কনভারসেশন। এই যে মেরে ফেলা, দেখে নেওয়া, একটা লাশের মধ্যে 10টা লাশ, এইরকম একটা বিকৃত মস্তিষ্কের মানুষ দুর্ভাগ্য বাংলাদেশের, যে 15টি বছর দেশের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ছিল। এবং এখন যেটি তিনি করছেন, তিনি সেখানে বসে উস্কে দিচ্ছেন, আর যেখানে আছেন সেখানের এক গাদা মিডিয়া, এক পরিসংখ্যানে দেখা গেছে 49টি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ফেক নিউজ তারা প্রচার করেছে। সাইফুল ইসলাম মারা গিয়েছে, আমাদের একজন আইনজীবী, অ্যাডভোকেট, এই